নমস্কার, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। প্রথমেই জানাই সকলকে শুভ বিজয়া। আশা করি পুজো ভালো কেটেছে এবং আমরা সকলে সুস্থ রয়েছি, আনন্দে রয়েছি এবং মনে প্রাণে বিশ্বাস করছি আসছে বছর আবার হবে এবং আবার আগের মতো হই হই করে হবে। মনের যে অল্প একটু দুঃখ, আই ক্যান গ্যারেন্টি এখন এই যে এপিসোড অফ সোনা কথা কথা শোনা, যেটি হচ্ছে সিটি সেন্টার শোরুম অফ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সল্ট লেকে, আমাদের সাথে আজকে কে রয়েছে? দি রূপঙ্কর বাগচি। তাই মন তো ভালো হবেই। লেটস বিগিন সোনা কথা কথা শোনা। থ্যাংক ইউ, ওয়েলকাম। Thank you so very much for coming to Most welcome. Gold and Diamonds এর আজকে সিটি সেন্টার শোরুমে। প্রথমেই জানতে চাই একটা জিনিস, বলো। আমার পুজো মনে হচ্ছে না এত হই হুল্লোড় হয়েছে যে তুমি আবার একটু হ্যাঁ, মানে হই হুল্লোড় খুব কিছু হয়নি, অনেক কিছু মানে এবারের পুজোটা তো একটু অন্যরকম। মানে গত 2 বছর ধরেই পুজোটা একটু ডিফারেন্ট। মানে আমার তো পুজোর অভিজ্ঞতা হচ্ছে বিদেশ চলে যাওয়া বা প্রবাসে থাকা, শো করা, রেগুলার শো করা, কলকাতায় থাকলেও তখনও শো করা, কিন্তু এবার কিছুই নয়। ডিজিটাল কনসার্ট একটা দুটো হয়েছে আর এই বাড়িতেই থাকা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, একটু লেট নাইট হয়েছে ওই আর কি, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করতে করতে রাত 2-3টে বেজে গেছে। এইসব জন্য ঘুমটা একটু কম হয়েছে আর কি, সেই জন্য ওরা এখন একটু ফ্রি। এখন একটু বিজয়া দশমী, এই জন্য চেঞ্জ হয়ে গেছে, পাঞ্জাবি পাজামা নেই এখন, একদম টি শার্ট, ব্যাক টু নর্মাল। ব্যাক টু নর্মাল অ্যান্ড শুভ বিজয়া। শুভ বিজয়া আপনাদের সবাইকে। এই যে বললে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, তোমার জেনারেল ফ্র্যাটার্নিটি অফ ফ্রেন্ডস কারা? ইন্ডাস্ট্রি নাকি স্কুল কলেজ পাড়া? না, ফ্র্যাটার্নিটি খুব একটা বন্ধু বান্ধব কেউ নেই, একজন দুজন আছে, কিন্তু তাদের সাথে হ্যাঁ একবার দুবার একটু দেখা হয়েছে মাঝে মধ্যে। কিন্তু ঘটনা হচ্ছে আমার বন্ধু বান্ধবরা মূলত আমার, বিশেষত আমার থিয়েটারের জগতের, বিশেষ করে পুরনো পাড়ার বন্ধুরাও যে খুব একটা আমার সাথে এখন যোগাযোগ আছে তা নয়, কিংবা স্কুল কলেজের বন্ধুদের সাথে যে খুব যোগাযোগ আছে তা নয়। আমার ওই থিয়েটারের যারা ছেলেমেয়েরা আছে, আমার সমবয়সী, আমার থেকে সিনিয়র, আমার থেকে জুনিয়র, ওরাই না আমার এখন ফ্যামিলি হয়ে গেছে। ওদের সাথে গল্প করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মজা লাগে, আনন্দ লাগে। আর এতেই চলে আসছে একদম মানে ফ্র্যাটার্নিটির কেউ বন্ধু নেই বলাটা ভুল। যেমন শ্রমিক আমার খুব বন্ধু, অনুসুয়াদি আমার খুব বন্ধু, আমরা গল্প করি, মাঝে মধ্যে আড্ডা মারি। কিন্তু এই কোভিড এর সময় একটুখানি ডিস্টেন্স বেড়ে গেছে, তো মোটামুটি এরকম ওই থিয়েটারের ছেলে মেয়েদের সাথেই আড্ডা মেরে কেটে গেল আর কি। তো ওভারঅল মোটামুটি পুজো তো ভালোই গেল। আর আমাদের পরবর্তী অনুষ্ঠান যেগুলো আছে, ভাইফোঁটা, দিওয়ালি, ধনতেরাস, সো এই অকেশন গুলোতে জেনারেলি রূপঙ্কর কি করে? শো। আমি এই সমস্ত অকেশন গুলোতেই শোই করি। আমার এইভাবেই মানে গত 17-18 বছর কেটে গেছে। মানে ধনতেরাস বলে আলাদা করে শো করেছি তা নয়, তবে ভাইফোঁটা, দেওয়ালি, কালী পুজো এগুলোতে তো শোই থাকে, এগুলো শো করতে যাই। আমার বোনদের সাথে, মানে আমার মাসতুতো 2 বোন আছে, তারা দুজনেই এখন প্রবাসে, কেউ কলকাতা থাকে না। আর আমার একটি বোন আছে, সে আমার বন্ধুর বউ, সে আমাকে রেগুলার ভাইফোঁটা দেয়। সে আমাকে রোজ, মানে ওই ভাইফোঁটার দিন কোনো রকম একটা মানে চাই সন্ধ্যেবেলায় যাই, কিন্তু কোনোদিনই সন্ধ্যেবেলায় যেতে পারি না। সকালবেলায় গিয়ে ভাইফোঁটা নিয়ে ইত্যাদি করে একটু দুপুরে লাঞ্চ করে চলে আসা হয়, এই হয়। তো গত বছরও তাই হয়েছে, কোভিডের মধ্যেও তাই হয়েছে, হয়তো এবারও তাই হবে, এইভাবেই চলবে। তো এই যে ধনতেরাস বলে একটা অনুষ্ঠান আছে, ধনতেরাস আমরা মোটামুটি অ্যাটলিস্ট আমি আমার তরফ থেকে বলতে পারি যে বছরে একবার একটা ছোট্ট হলেও একটা ডট অফ সামথিং কিনি নিজের জন্য ফর শিওর, আর কখনো শাশুড়ির জন্য সেটা হয়ে থাকে। তোমার ধনতেরাসে কি চৈতালির জন্য শপিং ইত্যাদি? চৈতালি কেনে ধনতেরাসে, একটু কেনে টেনে, আমি যাই ওর সাথে। তবে আমার এই যে কোনো গয়নার দোকানে এসে, যেমন এখন বসে আছি সেনকো গোল্ডে, আমার কাজ হয় একটা চেয়ার দেখা কোথায়, এবং সেই চেয়ারটায় বসা, এবং আস্তে আস্তে একটু ফোনের দিকে তাকানো। তারপরে মাঝে মধ্যে চৈতালি দেখো তো এটা কেমন, আমি খুব ভালো, আবার আরেকটা দেখায়, তখন আরেকটাও খুব ভালো, তারপরে আবার জিজ্ঞেস করে এটা কেমন, আমি বলি খুব ভালো। তারপরে চৈতালি অত্যন্ত বিরক্ত করে, তুমি কোনোটাই দেখোনি, আমি তখনও বলি খুব ভালো। তারপরে চৈতালি কিছুই জিজ্ঞেস করে না। আমি আস্তে আস্তে মোবাইলটা নিয়ে হাতে দেখতে দেখতে মাঝে মধ্যে ঘুমিয়েও পড়ি। তারপরে কোনো একটা সময় ঘন্টা 2-3 বাদে, যখন পুরো ব্যাপারটা শেষ হয়, তখন গিয়ে টাকা পয়সার ব্যাপার স্যাপারগুলো যখন হয়, ওটা করে বেরিয়ে আমি জিজ্ঞেস করি এবার কি খাওয়া যায়। এই হচ্ছে আমার করা। এবার কি কোনো প্ল্যান আছে যে চৈতালি কিছু বলেছে যে বছর গলার কিনবো বা কানের কিনবো বা এটা ওটা? চৈতালি অত কিছু প্ল্যান করে কিছু করে না আর কি, অত প্ল্যান, আমাদের জীবনটাই এক আনপ্ল্যান লাইফ আর কি। ওই তখন, এবং এই ধনতেরাসের ঘটনাটা যে প্রত্যেক বছর সবসময় হয়েছে তাও নয়, কোনো কোনো সময় আমরা চৈতালি মনে হচ্ছে চলো যাই,
কিনি, আবার কোনো বছরে যাইনি, কিনিনি। তো জানি না এবছর কি হবে। রোজগার পাতি তো খুব একটা বেশি হয়নি, মনে হচ্ছে কিছু হবে না। টাচউড এখনো তো মানে ব্যাপারটা বেশ কিছুদিন দেরি রয়েছে, এবং তোমার জীবনে তার মধ্যে যদি কিছু রোজগার হয়ে যায়, অনেক রোজগার হবে, মানে রোজগার তো হবেই। আমি তো ভাবছি ডাকাতি করবো। তোমার মধ্যে যে একটা দুষ্টু মানুষ তুমি রয়েছে, হ্যাঁ। আর তার সাথে একটা প্রচন্ড রিজার্ভড লোককে, গম্ভীর মানুষ, গম্ভীর, এবং লোকজন ভয় পায়। মানে আমি তো মাঝে মাঝে আমি এমন সিচুয়েশন হয় যে আমার ঠক ঠক করছে আর কি, ব্যাপারটা মনের মধ্যে কি একটা ঠক ঠক করছে, সো ভয় পাই আমরা। সো এই যে মিক্সচার অফ ইউ, আসল তুমি কে? আসল আমি হচ্ছি একটা, কি বলবো, একটা অলস, স্বার্থপর, হিংসুটে, আর যা যা খারাপ বিশেষণ হতে পারে একজন মানুষ সম্পর্কে, সেই রকম একটা মানুষ, যার কোনো কারণে, কি কারণে জানি না, হয়তো কোনো কারণে লোকজন তাকে পছন্দ করে চলেছে, একটু নামডাক হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। নাম তো হয়েছে, তবে ডাক নাম গুলো কি কি তোমার? আমার ডাক নাম ছোটবেলায় বাবা ডাকতো পাপ্পা বলে, মা ডাকতো পাপ্পু বলে। মামার বাড়ির লোক তখন পাপ্পু বলে ডাকতো, বাবার দিকে বাড়ির লোক আমার পাপ্পা বলে ডাকতো। তারপরে পরবর্তীকালে আমার চৈতালি ডাকতে শুরু করলো একটা সময়, সোনা বলতো। তারপর আবার সেটা সোনা মানে গোল্ড, সোনা মানে গোল্ড, ওই জন্যই তো সেল গোল্ড। হ্যাঁ সোনা, সোনা। তারপরে আবার মাঝে আবার ও গো শুনছো হলো। তারপরে রূপঙ্কর তো ছিল, আর কি কি বলতো আমাকে, ও ঢপবাজ বলে ডাকতো একটা সময়, চৈতালি। আমি ঢপ মারতাম প্রচন্ড আর কি। তো আচ্ছা, এবার আমার মেয়ে আমাকে অদ্ভুত নাম দিয়েছে, বিট্টি, যা মানে আমি জানি না কি, লিট্টির মতো অনেক, লিট্টির মতো অনেকটা। তারপরে আর একটা কি নাম দিয়েছে, আজকাল ডাকছে কি লেডি ম্যাগনেট না কি বলে ডাকে আমাকে একটা। হ্যাঁ, এবার এক বছর কি আর নাম দিয়েছে। তো এই নামগুলো যখন নতুন নতুন আসে মহলের থেকে, এগুলোর কি কোনো সূত্র থাকে, মানে কারণ থাকে? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করেছি কি কারণ, ও তখন মনে হচ্ছে নাকি এইটাই ওকে আমাকে এরকম লাগছে। ও তো সে কি কারণ আমি ঠিক বুঝি, মানে আমি খুব একটা মানে খুব কনফিউজ আর কি, যে আমাকে অ্যাকচুয়ালি কেন এই বিভিন্ন রকমের নামে ডাকে আর কি। লেডি ম্যাকবেথটা তো কিন্তু হ্যাঁ, ওয়ার্থ অ্যান্ড অ্যাডভেঞ্চার, রাইট? কি ব্যাপার আমাকে জিজ্ঞেস করতে হবে, ওর সাথে বসতে হবে মহলের সাথে। রূপঙ্কর বাগচির সাথে যতবার হয়েছে আড্ডা, ততবার মনে হয়েছে নতুন করে অনেক কিছু জানছি। তবে মানুষটিকে চিনি আজ থেকে কত বছর, 15 বছর তোমাকে আমি চিনিয়েছি। তাই হবে, তাই হবে। আজকে শোনা কথা শোনাতে কিন্তু অন্যভাবে জানবো রূপঙ্করকে। তাই আমার পরবর্তী প্রশ্নটা খুব সিম্পল। যদি তুমি গান না গাইতে আর অভিনয়ও না করতে, তাহলে কি করতে? যদি আমি গান না গাইতাম আর অভিনয়ও না করতাম, তাহলে আমি হয়তো নাটক লিখতাম, স্ক্রিপ্ট রাইটার হতে পারতাম। এছাড়া চেষ্টা চরিত্র করে একটা, আমার খুব পছন্দ ছিল অ্যাকচুয়ালি। আমি আমার একসময় বাবা মাকে পাগল করে দিতাম বলে, যে দেখো না কাউকে বলে দিলে কিছু হয়। সেটা হচ্ছে একটা ক্লার্কের চাকরি, এবং একটা অত্যন্ত সরকারি, অত্যন্ত একটা খুব পুরনো বাড়ি, ঝুলটুল পড়ছে, ফ্যান ঘ্যাট করে মাথার উপর ফ্যান চলবে। আমি একটা কালো ফ্রেমের, এখনো কালো ফ্রেমের চশমা পরে, মোটা একটা কালো ফ্রেমের, এবং খুব মানে আমার চোখটাও দেখা যাচ্ছে না, চোখটা বড় হয়ে রয়েছে। হ্যাঁ, আর আমি একটা সাদা জামা, একটা ঢলে কালো প্যান্ট পরে এরকম করে লিখে চলেছি। লিখতে আবার শুয়ে পড়েছি। আবার এসে আমার বস এসে আমাকে খুব বকলো, সরি স্যার বলে আবার লিখেছি। এরকম করতে ওই সন্ধ্যেবেলাটা খাবে, তারপরে আবার একটা ট্রামে করে ফিরবো এবং একটা মেস বাড়িতে থাকবো। সেই মেস বাড়িতে অত্যন্ত জঘন্য রান্না, রেগুলার বেসিসে, অত্যন্ত মানে একই রান্না, একই আলুর দম বা একটা আলুর তরকারি আর একটা রুটি, 4টে রুটি, এটাই আমি প্রায় বছরের পর বছর রোজ খেয়ে যাচ্ছি। কিন্তু আমার ভূত লাগছে। আস্তে আস্তে সেটা করতে প্রায় হয়তো বছর 10-11 পর আমি ট্রামে করে ফিরলাম, সেই মেস বাড়িতেই ফিরলাম। যে এই 11 বছর ধরে আমাকে এত যত্ন করে মেসে রান্না করে খাইয়েছে, তার কাছে গেলাম।
তাকে বললাম মধুদা তুমি কেমন আছো, অনেকদিন তোমার সাথে গল্প করা, যা যাও ভাই ওপরে যা, খাবার যখন হবে তখন ডাকবো। আমি শোনো না মধুদা, তুমি তুমি কেমন আছো মধুদা? মধুদা আমার উপর রেগে যাচ্ছে, রেগে যেতে যেতে মধুদা আমাকে ধাক্কা মারতে গেল, সেই সময় আমিও গলাটা টিপে ধরলাম এবং আমি আস্তে আস্তে মধুদাকে খুন করলাম। এটা তো একটা রোমহর্ষক, রোমহর্ষক। মানে সাংঘাতিক ব্যাপার। মানে এই যে তোমার মধ্যে একজন উপন্যাস বা নভেলিস্ট মানে হতেই পারো তো, মানে হ্যাঁ ওটা পারি। হ্যাঁ? এখনো কি লেখা টেখা? হ্যাঁ আমি আমার দলের জন্য আমি নাটক লিখেছি অনেকগুলো। ইভেন আমার লেখারই অনেক ইচ্ছে হয়, কিন্তু মানে ইনফ্যাক্ট অনেক মাথার মধ্যে অনেক রকম আইডিয়াস আসে আর কি, লিখতে সময়ের অভাবে হয়ে ওঠে না, কিন্তু সময় পেলেই লিখবো বলে আমার তো খুব মানে লেখার তো ইচ্ছে ভীষণ ভাবেই আছে। How sweet is that? তো এই যে তুমি আজকে এখানে এসেছো, জেনারেলি যখন যাতায়াত করো তখন কি নিজে ড্রাইভ করো না? না না, আমি ড্রাইভ করতে পারি না, আমি ড্রাইভ করা শিখিনি। আমার ড্রাইভার আছে, ড্রাইভ সেই করে আর কি, এবং তাকে আমি আমার ড্রাইভারের সাথে আমার সম্পর্ক খুবই খুবই নরম এবং গরম। আচ্ছা আমি প্রায় 2000 সাল থেকে আমি গাড়ি কিনেছি আর কি, তো অনেকগুলো গাড়ি চেঞ্জ হয়েছে, আমার ড্রাইভারও চেঞ্জ হয়েছে, মানে 2000 সাল থেকে এটা যদি 2021 হয়, আমার মানে 2000 থেকে 2008 অব্দি একজন ড্রাইভার চালাতো তেওয়ারি বলে, তারপর 2008-এর পর থেকে আমি আর কোনো ড্রাইভার ফিক্স ড্রাইভার রাখিনি, আমি এজেন্সি থেকে ড্রাইভার নিই, সুতরাং আমি লটস অফ ড্রাইভারদের সাথে আমার জীবন কেটেছে আর কি, এবং তাদের সাথে আমার এত সুন্দর সম্পর্ক কেটেছে, আমি কাউকে আজ পর্যন্ত তাদের মত অনুযায়ী গাড়ি চালাতে দিইনি। আমি বলেছি বাঁ দিকে যাবে, ডান দিকে যাবে, সোজা যাবে, আস্তে চালাও, জোরে চালাও, তারা পাগল হয়ে যায়, তারা আমার নামে কমপ্লেন করে এজেন্সিতে গিয়ে যে একটা পাগল, একটা সেনাইল একটা লোক আমার মাথা খারাপ করে দেয়। আমার একটা অন্য ড্রাইভার আছে, আবার বলি বাঁ দিকে যাবে, ডান দিকে যাবে, সোজা যাবে, আস্তে চালাও, এবার জোরে চালাও, এবার এইভাবে চলে যাচ্ছে আমার ড্রাইভারের সাথে। এখন যে সে ঠিকঠাক চালাচ্ছে? হ্যাঁ, সে এখন ঠিকঠাক চালাচ্ছে, তার নাম হচ্ছে তুরন্ত যাদব। আমি বলেছি দেখো তুরন্ত, তোমার নামটা তুরন্ত হলো, তুমি কিন্তু কোন রকমের তুরন্ত চালানোর চেষ্টা করো না। Oh my God! আবার সত্যি বলছি, এই যে একটা মন খারাপ ব্যাপার থাকে, পুজো শেষ মানেই একটা কোথাও একটা মনের মেঘটা আরো জমাট বাঁধে। But my mood is refreshed talking to you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ হয়নি, এই থ্যাংক ইউটা তুমি এন্ডে বলো, ওকে, একটু বাকি আছে। বাকি আছে। আমি ভীষণ ভয় পাই, ভীষণ মিনিট সেকেন্ড ধরে কথা বলে, কিন্তু আমি ভীষণ ভয় পাই। না ভয় পেও না। তুমি যখন মঞ্চে ফিরবে, হ্যাঁ। সদল বলে, সদল বলে, একদম যখন নর্মাল যেরকম কনসার্ট হতো সেরকম কনসার্টে গিয়ে প্রথমবার মাইকের সামনে আবার দাঁড়াবে, বড় অডিয়েন্সের সামনে, প্রথম কোন গানটা গাইবে? আমি তো নর্মালি শুরু করি একটা হেমলক সোসাইটি গান দিয়ে, আমার মতে তোর মতন কেউ নেই, সেটাও গাইতে পারি, বা এটাই গাইবো, মানে আমি ঠিক জানি না কি গাইবো, এরকম মানে এটাই গাইবো। আবার যখন সবকিছু নর্মাল হবে, বেড়াতে যাওয়ার তালিকাতে কোন কোন জায়গা আছে যেটা যেতেই হবে? 2 বছরে আরো রিয়েলাইজ করেছো যাইনি? বেড়াতে যাওয়ার জায়গায় তালিকা সব চৈতালি ঠিক করে, ও যেখানে বলে সেখানেই আমি চলে যাই এবং সেখানেই আমি এনজয় করি আর কি। আমার কাছে খুব ইম্পর্টেন্ট হলো আমার সাথে কারা রয়েছে আর কি, জায়গাটার থেকেও আমি জঙ্গল পাহাড়, তুমি বলতে পারো কোনটা বেশি ভালো লাগে, সমুদ্র জঙ্গল পাহাড়। আমার না, আমি একটা সময় ভাবতাম আমার সমুদ্র বেশি ভালো লাগে, তারপরে যখন পাহাড়ে প্রচুর যেতে শুরু করলাম, চৈতালি খুব পাহাড় ভালোবাসে, পাহাড়ে আমার পাহাড়ও ভালো লাগলো, আমার জঙ্গলও ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করেছি আমার কোনো কিছুই আলাদা করে ভালো লাগে না, আমার ভালো লাগে অ্যাসোসিয়েশনটা, যেই অ্যাসোসিয়েশনটা আমার পছন্দের, তাদের যেখানেই থাকে না কেন সেটাই আমার ভালো লাগে। দারুণ। এই যে তোমার সাথে চৈতালিদের এরম একটা সম্পর্ক, যেটা সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখছি, এবং শুধু সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ বলে দেখছি না, আজীবনই জানি তোমরা একটা এরম টিম। রিলেশনশিপ অ্যাডভাইস চাই ফ্রম রূপঙ্কর। বন্ধুত্ব, সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হচ্ছে সবচেয়ে কি ওয়ার্ড এটার জন্য, কারণ ওর সাথে আমরা এক বন্ধু ছিলাম, একসাথে নাটক করতাম, তুই তো করি সম্পর্ক ছিল, আমি এখনো তুই তো করি, ও কেন জানি না আর আজকাল আমার তুই খুব একটা বলে না আর কি, তুমি বলতে বলতে বোধহয় অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমি এখনো মাঝে মধ্যে তুই বলি। তো যাই হোক, তো বন্ধুত্বই একমাত্র সম্পর্ক, আমার মনে হয় বন্ধুত্বটা রাখা খুব দরকার আছে। আমাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যে প্রচুর, ইভেন আমরা মারপিটও করেছি এক এক সময়। একবার মনে আছে, হঠাৎ মনে পড়ে গেল,
চৈতালি ও আমাদের শ্যামবাজার বাড়ি অনেকদিন আগে, চৈতালি ওপরে উঠছে, আমি না কি করেছি সিঁড়ি দিয়ে উঠছে, আমি পেছন থেকে ওকে একটা এরকম ওই পেটের কাছে এরকম করে একটা আমরা ভেবেছি একটা কাতুকুতু দেবো আর কি। তারপরে চৈতালি জাস্ট ঘুরে একটা ঘুষি চালিয়েছিল, মানে সেই ঘুষিটা যদি আমি খেতাম তাহলে কিন্তু আমি সিঁড়ির থেকে নিচে পড়তাম, কি হতো জানি না, গান বাজনার মধ্যে বন্ধ হয়ে যেত। ভালো যে আমি ডিউস ক্রিকেট খেলার অভ্যেস আছে আমার, ডাক করা খুব, বাউন্সার কি করে ডাক করতে আমি জানি, টাক করে মাথাটা নামিয়ে নিয়েছিল, নয় ঘুষি খেলে আমি একদম শিওর আমি শেষ হয়ে যেতাম আর কি। তো এরকম চৈতালির সাথে প্রচুর মারপিট টারপিট হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে মারপিট হোক ঝগড়া হোক যাই হোক না কেন আমাদের সব আবার মিটেও যায়, মিটে গিয়ে আমরা আবার বন্ধু হয়ে যাই, গল্প করি, খেতেও চলে যাই। মানে আমি আবার একটু বেশি তাড়াতাড়ি চাই, মানে চৈতালি সেটা পারে না করতে, মানে আমি চাই মানে এই তোমার সাথে ঝগড়া হলো করার পরই আমার মনে হলো আমি এবার ঝগড়াটা ভালো লাগছে না, আমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকারও করে ফেলতে পারি, সঙ্গে সঙ্গে আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও, কিন্তু তখন তো ক্ষমার সঙ্গে সঙ্গে ক্ষমা যিনি করবেন তার উপর থাকে যে তিনি ক্ষমা করবেন কি করবেন না, কিন্তু আমি চাই তখনই আমাকে ক্ষমা করে দেওয়া হোক, কিন্তু সেটা হয় না মাঝে মধ্যে। তো এই আর কি, এরকম ভাবেই চলে। এটা আমার মেয়ের সাথেও আজকাল হয়, মেয়েও আমার ঠিক মায়ের মতো হয়েছে, ওকে যখন মাঝে মধ্যে আমি কিছু একটা বললাম পড়াশোনা নিয়ে বা কিছু একটা নিয়ে, ও প্রচন্ড রেগে গেল, হয়তো অন্য কারুর সামনে বলে ফেলেছে ভুল করে, রেগে গেল। তো আমি তারপরে বলি কিরে তারপর তো কি হলো, চল এই সিনেমাটা দেখি, এই করিয়ে, ও তো আর কথা বলছে না, অন্যদিকে ঘুরিয়ে গেছে। আমি বলি কি হলো, ও ওই ঘটনাটা, আমি ওগুলো ভুলে যা, ও আর তো সেটা ভুলতে পারে না, এইটাই প্রবলেম। আমি খুব সঙ্গে সঙ্গে আমার সবকিছু ঠিক হয়ে যায় আর কি, মানে এই রেগে গেলাম এই চলে গেল সব, মানে সরি বলতে এক সেকেন্ডও লাগে না। আমি এটা মানি, মানে ইটস গুড টু বি সরি এন্ড ওভার উইথ, একদম একদম তাই না, একদম। আচ্ছা, আর যখন এরা একটু লং ডিউরেশনে একটু গালফুলিয়ে থাকে তখন ফর্মুলা বা স্ট্র্যাটেজি কি হয়? আমি অনেক ফর্মুলাই করে দেখেছি, কোয়াটা চৈতালির ক্ষেত্রে কাজে লাগেনি, মহুলের ক্ষেত্রে কাজে লাগে। মহুলকে একটুখানি ওই কি হয়, ও পছন্দের জিনিসপত্র কিনে দিলেই ও ঠিক হয়ে যায় আর কি, ও খুব লোভী। হ্যাঁ ওকে কিন্তু খুব দুঃখ পাবে না, ওকে 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 টুক করে একটা কিছু এনে দিলেই ও সুখী, ও ভালো লেগে যাবে। চৈতালির ক্ষেত্রে একটা চাপের আছে, চৈতালি যখন মুড ঠিক হবে তখনই তার জন্য আমাকে ওয়েট করতেই হবে আর কি, মানে ওই প্রায়শ্চিত্তটা তোমাকে করাবে। হ্যাঁ করাবি করাবি করাবি। ভেরি গুড, ভেরি ভেরি গুড। এখন তো বিজয়া দশমী মানে আত্মীয় স্বজনের বাড়িতে হয়তো আগে গিয়ে প্রণাম করতে, এখন সেটা হচ্ছে না ইত্যাদি, আর সেগুলো কি চলে নাকি? না না, আমার আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া খুব একটা হয় না, আমি খুব একটা কোনো কালেই যেতে ভালোবাসতাম না, আমার বাড়িতে কেউ আসুক আমি চাই না, তো ঠিক আছে ফোনে টোনে করে নেবো সব। আচ্ছা, আমার মনে হয় বন্ধু বান্ধবদের সাথে ঠিক আছে, আত্মীয় স্বজনরা না বড় কমপ্লিকেটেড হয়, ওদের সাথে না মিশাই ভালো। একটু একটু মানে কমপ্লিকেশনের ডেফিনিশনটা একটু বলো না। আত্মীয় স্বজনরা কি হয়, মানে ধরো তুমি একটা সময় আমাকে তুমি দেখেছো যে আমি একটা পাজামা পরি, যে পাজামা থেকে দড়িটা এইখানে অব্দি নেবে বেরিয়ে থাকে, হ্যাঁ, আর একটা অত্যন্ত ফ্রাস্ট্রেটেড লুক নিয়ে ঘুরে বেড়াই এরকম একটা ছেলেকে হঠাৎ করে তুমি 10 বছর বাদে দেখলে যে সে প্রচন্ড পপুলার, আর তাকে লোকজন সবাই খুব চিনতে পারছে, এবং সে তার অ্যাটায়ার চেঞ্জ হয়ে গেছে, তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, তার উপর না তোমার খুব রাগ হবে। তোকে তো আমি এইরকম একটা দেখেছিলাম, তুই তো ছিলিস এরকম, তুই আর তখন ওই পুরোনো দিনের কথা খুব মনে করানো, তখন তো আমার নাম ধরা যাক পাপ্পা, ধরা যাক কেন আমার নাম পাপ্পাই, পাপ্পু তুই তো এইটা করতিস, তোর তো তখন যা খারাপ অবস্থা ছিল, ওইটা আমাকে না মনে করানোটা আমি খুব মানে ইরিটেট লাগে আর কি, আমার ভালো লাগে না ওদের সাথে কথা বলতে। কমপ্লিটলি আই গেট দ্য পয়েন্ট। এবার একটু আমরা মজার কথাই বলি। বেশ, এখন যা সিজন শুরু হচ্ছে, এটাই তোমাদের গান বাজনার সিজন, কি মনে হচ্ছে, হোয়াট ইজ ইয়োর? খুব খারাপ সিনারিও আর কি, খুব খারাপ সিনারিও আমাদের, মানে সবই হচ্ছে কিন্তু আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা মানে কোনো কাজকর্ম সেরকম ভাবে হচ্ছে না। ও প্রচুর রেকর্ডিংস হচ্ছে নানা রকম ওয়েব সিরিজের জন্য, টেলিভিশনের জন্য, সিঙ্গলসের জন্য, ইউটিউবের জন্য, অনেক রকম সিনেমার জন্য কাজ হচ্ছে, কিন্তু আমাদের যে মূল যে জায়গাটা ছিল যেটা হচ্ছে লাইভ কনসার্ট, সেটা না একেবারে বন্ধর মতো অবস্থা, প্রায় বন্ধ আর কি। প্রথমত বাজেট নেই, এবং তাতে কি হচ্ছে অনেকে, আমি কদিন আগে একটা আমাকে একজন মিউজিশিয়ান, একটা হিন্দি ব্যান্ডের মিউজিশিয়ান একটা বাজেট পাঠালো, সেখানে লেখা যে 4,500 টাকায় 4,500 রুপিজে তারা একটা শো চাইছে আর কি। কিরকম চাইছে, 500 টাকা হচ্ছে ফিমেল সিঙ্গার, 250 টাকা হচ্ছে মেল সিঙ্গার,
500 টাকা ফিমেল সিঙ্গার, 250 টাকা মেল সিঙ্গার, 1000 টাকায় ফুল ব্যান্ড, মানে 6 পিস ব্যান্ড 1000 টাকায়, আরো 1000 টাকা, 1000 কত টাকায় সাউন্ড, লাইট, সবকিছু নিয়ে বাজেট হচ্ছে 5,500 টাকায়। তারা একটা কনসার্ট চাইছে এবং সেই কনসার্টটা করছেও লোকে, মানে কারণ উপায় নেই কিছু। তো এরকম যদি সিনারিও হয় আর কি, আস্তে আস্তে বাজেট সবাই কমাতে থাকবে, কমাতে থাকবে, কমাতে থাকবে। যারা বাজেট কমাবে না তারা মিস করবে, তারা ফার্স্টে এগাবে, তারা অন্যদের গালাগালি করবে। হ্যাঁ, এইভাবেই চলবে। কিন্তু সময়টা খুব খারাপ। ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং ফর এনি মিউজিশিয়ান, মানে এনি সর্ট অফ মিউজিশিয়ান, যে কোনো জায়গার, যে কোনো মানে যে এরকম স্টেটাসেই সে থাকুক না কেন, সে খুব নামি মিউজিশিয়ান হোক, কম নামি মিউজিশিয়ান হোক, নতুন বার্ডিং যারা বার্ডিং, তাদের তো আরো খারাপ অবস্থা। তারা কিভাবে শুরু করবে? খুব খারাপ সিনারিও। আস্তে আস্তে আমি জানি না কিভাবে এটাকে ঠিক করা হবে। এটা ঠিক করতে হবে, না হলে তো খুবই মুশকিল। রাইট, এবার একটু অন্যরকম একটা প্রশ্ন করি। শোনা কথা, কথা শোনা, জীবনকালে এখন অবধি যতটা পথ চলেছো, এমন কিছু কথা মনে হয় যে এই কথাটা বাবা মা বলতো কিন্তু শুনলাম না কেন? হ্যাঁ, 2020 পর থেকে একটা কথা মনেই হয়, আমার দাদুর কথা একটা মনে হয়। মনু দাদু দিল্লিতে থাকতো। আমি যখন গান বাজনা গাইবো, মানে প্রফেশন করবো ঠিক করেছিলাম, প্রফেশনাল হবো। আমার বাড়িতে তো কেউ মিউজিক, সবাই ভালোবাসতো, মিউজিশিয়ানস ছিল, তাদের কেউ প্রফেশনালি মিউজিশিয়ানস নয়, তারা অন্য কিছু করতো, তার সাথে গান বাজনা করতো। আমি শুধুমাত্র এটা করবো শুনে আমাকে দিল্লি থেকে, ফরিদাবাদ থেকে চিঠি লিখেছিল একটা, এবং একটা ফোনও করেছিল আমাদের তখন, ল্যান্ড ফোনে ফোন করে বলেছিল যে পাপ্পু, তুমি এটা, এই ডিসিশন, সিদ্ধান্তটা নিচ্ছ খুব ভালো, কিন্তু এই যে পেশা, এই পেশাটা কিন্তু খুব ইনসিকিউর একটা প্রফেশন। এই প্রফেশনে তুমি যদি ক্লিক করে যাও খুব ভালো, যদি ক্লিক না করো তাহলে খুব খারাপ, যদি ক্লিক করে যাও সেটাকে হোল্ড করে রাখাটাও খুব প্রবলেম। এবং সবসময় তোমার মনে হবে কি যেন একটা নেই, কি যেন একটা নেই। তোমাকে আমার দেখে মনে হয়, তোমাকে যতদূর ছোটবেলা থেকে আমি দেখেছি ততদূর দেখে মনে হয় তুমি খুব হ্যাপি গো লাইক পার্সন, এবং খুব সাধারণ, অত্যন্ত সাধারণ একটা ছেলে আর কি। এই অসাধারণ জীবনের জন্য তুমি কি প্রস্তুত? তো সেইটা তখন আমি বলেছিলাম, মনুদাদু আমি প্রস্তুত। এখন বুঝতে পারি 2020 কোভিডের পর থেকে যে অ্যাকচুয়ালি আমি সেভাবে প্রস্তুত ছিলাম না। কেটে গেছে আমার জীবনটা। আমি আস্তে আস্তে করে আমি আর বার্ডিং ছিলাম, তারপর আস্তে আস্তে আমার অনেক কিছু হলো, আমি অনেক নাম করলাম, ছবিতে গান এলো, অনেক কিছু পপুলারিটি হলো, কিন্তু রিয়েলাইজ করেছি যে এই প্রফেশনের লোকজন আলটিমেটলি কিন্তু সবার নিচে, তাদের প্রায়োরিটিতে থাকে। মানুষের এন্টারটেইনমেন্ট সবার নিচের প্রায়োরিটিতে থাকে। কখনোই সেটা স্বাস্থ্যের, শিক্ষার, কি খাওয়া দাওয়া, বাড়ি, তার উপরে উঠতে পারে না আর কি। তো সেইটা, সেই তখন কথা শুনতাম মনুদাদু কিংবা আমার বাবা মা, খুব একটা মানে অরাজি ছিল না, কিন্তু একদম রাজিও ছিল তা নয়। তাদের কথা যদি শুনতাম তাহলে হয়তো মেবি লাইফ একটা অন্যরকম কিছু হতো। বাবা, যা হয়েছে সেটা দারুণ হয়েছে। তুমি তাই, তোমার সাথে সবার এত সম্পর্ক, জগৎ তোমার সাথে। হ্যাঁ, তাহলে তুমি আর আমার ইন্টারভিউ করতে না যদিও। হ্যাঁ, এটা ভালো। Never know. তাহলে তুমি আর কেন ডাকতে সেন্ট কোকোরেটে বসে ইন্টারভিউ? তুমি এসছো শুধু কথা হবে সেটা তো হয় না, একটা দুটো গান, 2-3 লাইন তো শুনবো। ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন কথাটা তুমি চাও মহুল শোনে, যেটা তুমি বলো। এখন এই মুহূর্তে ও আমার যদি ফোকাসড হয় আর কি, যে আমি এটাই করব, তাহলে আমার খুব ভালো লাগবে। খুব ভীষণ ফিকল মাইন্ডেড, যেটা আমরাও ছিলাম, সকলেই আমি ছিলাম, চৈতালিও ছিলাম, আমাদের বাবা মারাও নিশ্চয়ই এরকম ভাবতেন। কিন্তু ওই সে একই রকম ভাবে আমি ভাবছি ও যদি ফোকাসড হয় খুব ভালো হয়। ও ফোকাস নয় খুব একটা। এই আর একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের দুজনকে আমি, যারা তোমার তিনজনের ফ্যামিলিকে যতবার দেখেছি দূর থেকে বা একটু কাছে, আমার মনে হয়েছে তোমাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব বন্ড আছে, ইভেন উইথ ইওর চাইল্ড। ইয়েস, অফ কোর্স। রাইট, সো অ্যাজ আ প্যারেন্ট, যদি রূপঙ্কর বাগচি কিছু অ্যাডভাইস দ্যাট টু অল দ্য প্যারেন্টস ওয়াচিং। যদিও চৈতালি বলে আমি মহুলকে খুব আদরে বাঁদর করেছি, কিন্তু আমি মনে করি আমি না ওর বন্ধু, খুব ওর বন্ধু। মানে ও কোন ছেলেকে ও ভালো লাগে, কোন ছেলেকে ভালো লাগে না, সেসব আমার সাথেই আলোচনা করে। এবং সবচেয়ে ওর রাগ হচ্ছে আমি সেই সমস্ত কথাগুলো আমার চৈতালিকেও বলে দিই। ও আমাকে বলেছে এগুলো তুমি মাকে একদম বলবে না, কিন্তু আমি তো আবার চৈতালিকে কিছু চেপে রাখতে পারি না। আমি কোনো না কোনো সময় শোয়ার সময় করে, বুঝলে আজকে বলছিল বলে একটা কিছু বলে ফেলি আর কি। তো তারপরে চৈতালি পর 2-3 দিন বাদে হয়তো, কিরে তুই নাকি এরকম করেছিস, তখন ও বাবা তুমি সেই বলে দিলে, মানে এরকম এটাই চলতে থাকে। আবার ও আমাকে এসেই বলে আর কি। আমি বলেছি বাড়ি যাই করো, বাড়ির মধ্যেই করো, বাইরে গিয়ে করো না, বদমাইশি করো না বেশি,
আর এই বন্ধুত্বটুকুর সাথে আমার রয়েছে এটা। আর ঠিক একই রকম ভাবে চৈতালির কাছেও খুব বন্ধু, কিন্তু চৈতালি একটু স্ট্রিক্ট, মানে ও পড়াশোনা নিয়ে, আমি খুব একটা পড়াশোনা নিয়ে কিছু বলি না, কিন্তু চৈতালি খুব স্ট্রিক্ট, এইটা সময় এটাই করতে হবে, এই খুব ডিসিপ্লিন ওয়েতে জীবন যাতে চলে সেই নিয়ে চৈতালি বেশি ভাবে। যদিও চৈতালির নেচার একদমই তা নয়, এগেনস্ট দ্য নেচার এগুলো করে, ও কিন্তু এই ডিসিপ্লিনের চূড়ান্ত একজন মহিলা। যাই হোক, কিন্তু ও এটা ওকে করার চেষ্টা করে আর কি। তো এইভাবেই আমাদের সাথে বন্ডিংটা থাকে, চলতে থাকে, এইভাবেই চলে আর কি। ওকে, আমাদের আড্ডার প্রায় শেষ লগ্নে চলে এসেছে, একটা ছোট্ট র্যাপিড ফায়ার করব। সো শুরু করি। আচ্ছা, তোমার ফেভারিট কালার? ব্ল্যাক। তোমার ফেভারিট হটস্পট কলকাতায়, যেখানে গেলে তোমার মনে হয় এটা আমার মোস্ট ফেভারিট প্লেস? কফি হাউস। ফেভারিট ডিশ? আলু কাবলি। চৈতালিতে কোন শাড়িটা তোমার সবচেয়ে পছন্দের? সবকিছু কথা ইজি হবে। চৈতালিদির কোন শাড়ি জানি না, সব শাড়ি পছন্দের, মনে নেই আমার। মনে নেই? তাহলে গয়না? মনে নেই। যদি নেক্সট বার্থ বলে কিছু হয় আর তুমি যদি ফেরত আসো, নায়ক নয়, গায়ক নয়, ক্লার্ক নয়, অভিনেতা বা ওই প্রফেশনে নয়, তাহলে কি হবে? মার্ডারার, খুনি। তাহলে বোঝা গেল যে আজকে শোনা কথা কথা শোনাতে এমন একজন রূপঙ্করের সাথে আলাপ হলো, সিরিয়াল কিলার। সিরিয়াসলি? ইয়েস। এটা কিন্তু তোমার মধ্যে একটা নতুন ব্যাপার ঘটছে। আই লাভ টু কিল। হ্যাঁ, কিন্তু তুমি কি এটা কোনো অভিনয়ের জোনে আছো? কারণ তুমি তো এখন অভিনেতা। না 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 না, আমি সিরিয়াল কিলার হব পরের জন্য। ও, এই জন্য চেষ্টা করব, যদি না পারি পরের জন্য চেষ্টা করবে? হ্যাঁ। ওকে, আমার কিছু বলার নেই, আমার এইটুকুই রিকোয়েস্ট যে তুমি এসছো আজকে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর এই সিটি সেন্টার শোরুমে, একটা যদি আমরা গান Sure. শুনি। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। প্রয়োজনে কি সত্যি ডুবে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, সেনকো গোল্ড সমস্ত সোনা নিয়ে ডুবে যাওয়া যেতে পারে। এই জন্মে তুমি রূপঙ্কর, সামনে জন্মে রত্নাকর। রত্নাকার, দস্যু রত্নাকার। মানে কার মনে যে কি থাকে বোঝাই যায় না, কিন্তু এটাই হচ্ছে মিলেমিশে মানুষ। আর তুমি দোকানে এসছো, শুধু আমরা এক জায়গায় বসে তো থাকবো না, একটু দেখো। আর হ্যাঁ, আমি কোনা কোনা দেখবো। Yes, yes, yes. আর চৈতালি দি মহুলকে নিয়ে এসে হ্যাঁ, ঘুরতে হবে, দেখতে হবে। চৈতালি দিকে মহুলকে নিয়ে এসে আমি একটা চেয়ারে বসবো। হ্যাঁ, বাট ওরা তো ঘুরবে না। ওরা ঘুরবে, ওরা কিনবে, বাট তোমার সাথে আমার এই আড্ডা যেন অন্য কোনো ভাবে চলে। কিন্তু আপাতত দোকানে একটু এদিকে ওদিকে Let's go. গল্প হোক। চলো। লেটস গো। গয়নার দোকানে গিয়ে জেনারেলি একটা কর্নার সিটে বসে থাকে বউ, যখন শপিং করে সেটা কিন্তু সম্মতি দিয়ে 2-3 ঘন্টা বাদে বিলটা পেমেন্টেও কখনো কখনো সাপোর্ট তো চলতেই থাকে, আই এম শিওর। একদম। কিন্তু যা বুঝলাম যে নিজের হাতে একটা কিছু করার কথা। আমি খুব ইমপ্রেস বাই দ্য প্ল্যাটিনাম এই ব্রেসলেটগুলো, এগুলো থেকে আমি নিশ্চয়ই, আজকে তো আমি রেডি হয়ে আসিনি, আমি কিছুদিনের মধ্যেই আসবো, ধানতেরাসের সময় হয়তো আসবো এসে। ওয়াও, দ্যাট সাউন্ডস লাইক দি প্ল্যান। এবং আমার আজকে মনে হচ্ছে যে চৈতালি দি, তুমি হয়তো শুনে নাও যে মনে হচ্ছে বড় একটা কিছু পছন্দ হয়েছে, বাট সবচেয়ে বেশি পছন্দ যাকে, দ্যাটস তোমাকে। তোমার আর রূপঙ্করদার এই সম্পর্ক এভাবেই, ইট শুড শাইন লাইক দ্য পিওর গোল্ড অ্যান্ড স্পার্কল লাইক দ্য ডায়মন্ড। আমার মনে হয় দ্যাট হোয়াট মেক্স ইউ অল দি কাপল। আর আরেকবার আজকে দোকানে এসছো, এতজন দাঁড়িয়ে আছে সামনে, আমি আমাদের ম্যানেজারকে এখানে ডাকবো। তার আগে না, বরঞ্চ তাকে ডেকে নিই। সুনিপা মুখার্জি,
from Senco Gold and Diamonds, City Center. আমাদের সবাইকে আমাদের তরফ থেকে একটা টোকেন গিফট আপনার থ্যাংক ইউ সো মাচ জন্য থ্যাংক ইউ এর সঙ্গে কিন্তু আমিও ছোট্ট আপনার একটা গিফট আমি চাইবো এক লাইন যদি কিছু আমাদের এটাই একটা অনুরোধ ছিল যে একটা যদি গান আমি সেটা চলে এসো আজ এ রাতে চলে এসো আমার সাথে প্রিয়তমা তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা আজ যেন ভেসে যাই তুলো মেঘের ধার ঘেসে তোমার কথা তোমায় বলছি শোনো তুমি চলে এসো আজ একবার চলো বলে যাই বারবার প্রিয়তমা থ্যাংক ইউ এবার আমার মনে হচ্ছে যে তোমার সাথে দেখা হওয়াটা কমপ্লিট হলো বিকজ তুমি আছো, তোমার সাথে আমার আড্ডা আর এই গানটা হবে হবে না, না তা হতেই পারে না তা হতেই পারে না। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর মেকিং ইট সাচ এ গ্রেট 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 আড্ডা। তোমার কেমন লাগলো শোনা কথা কথা শোনা? ভীষণ ভালো লাগলো, খুব এনজয় করলাম তোমার সাথে গল্প করতে, আমার সবসময় ভালো লাগে, ভীষণ ক্যান্ডিড গল্প হয়। এবং সেনকো গোল্ড এই আমি কোনোদিন আসিনি, এই শোরুমে প্রথম এলাম, চৈতালিকে তো অবশ্যই বলবো এবং আমরা ডেফিনেটলি আসছি। অফকোর্স যারা যারা দেখছেন আমাকে তাদের সকলকে আমার তরফ থেকে শুভ বিজয়। ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, অবশ্যই সুস্থ থাকুন। Thank you so very much on behalf of Senco Gold and Diamonds. Thank you, thank you, thank you.